নমস্কার। ই সংলাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নাট্য ও মঞ্চ বিভাগে নাট্যের একটি বিশেষ ধারা নিয়ে আলোচনা করব। বিশেষ এই কারণেই বললাম যে মূলত আমরা যারা দর্শক, নাটকের দর্শক, বাংলা নাটকের বলুন, ভারতীয় নাটকের বলুন, আমরা নাটকের দর্শকের যে অনুভূতিটা আমাদের আছে, যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা হলো প্রসিনিয়াম থিয়েটারের। মানে একটা হলে নাটক হয়, আমরা টিকিট কেটে আমরা হলে ঢুকি, অন্ধকার হয় এবং মঞ্চে নাটক হয়। সেই নাটকে আলো থাকে, শব্দ থাকে এবং অভিনয় তো হয়। এটাই যে নাটকের একমাত্র ধারা তা তো নয়। নাটকের আরো বিভিন্ন ধারা আছে। নাটক নিজে মানুষের কাছে পৌঁছে যায় তার বিষয় নিয়ে, তার দর্শন নিয়ে, তার ভাবনা নিয়ে। আমরা আজকে আমাদের যিনি অতিথি, তিনি এই বিশেষ ধারার প্রাণপুরুষ একজন ব্যক্তি। আজকে আমাদের অতিথি শ্রী প্রবীর গুহ। নমস্কার দাদা। ই সংলাপের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন। আজকে আমরা খুব সৌভাগ্যবান, আমাদের চ্যানেল এই কারণেই বলি যে আমি বহু বছরের নাট্য দর্শক এবং আমার মতন প্রচুর নাট্য দর্শক আছেন, এবং আমরা নাট্য দর্শকের দিক থেকেই এই চ্যানেলটা করা হয়েছে। আমরা মঞ্চের ঠিক বিপরীত দিকে অবস্থান করি। সেখানে আমরা, আমার ছোটবেলায় বা আমার অনেকখানি জীবনের অনেকখানি বয়স চলে গেছে এটা ভেবেই যে নাটক মানে মঞ্চস্থ, একটা মঞ্চ থাকবে, অডিটোরিয়াম থাকবে, সেখানে মানুষজন যাবে। আপনি সম্পূর্ণ নাট্যকে অন্য ধারায় বহন করে আসছেন দীর্ঘদিন। আপনার যাপন, অন্য ধারার যাপনটা দীর্ঘদিনের। আপনি যদি এই অল্টারনেটিভ থিয়েটারের এটা একটু বিশদে আমাদের মতন যারা দর্শক, যারা, এবং এই দর্শকের সংখ্যা কিন্তু বলি অনেক, হ্যাঁ, যারা নাট্যকে এই দিকটা সম্পর্কে খুব বেশি জানা হয়নি, তারা খুঁটিয়ে, তো আমরা তো অনেক কিছু ভিতরে গিয়ে পড়াশোনা করতে পারিনি। তো আপনাকে যখন আজকে পেয়েছি, আপনি যদি একটু বিশদে বলেন যে অল্টারনেটিভ থিয়েটারের দর্শন এটা কিভাবে তৈরি হলো, এটা মেইন স্ট্রিম থিয়েটার অর্থাৎ প্রসিনিয়াম থিয়েটারের কি একদম বিপক্ষে অবস্থান করে, না পাশাপাশিই যায়, হাত ধরাধরি করে যায়, এই টোটাল ব্যাপারটা যদি আপনার কাছ থেকে আমরা জানতে পারি। আসলে এক এক দেশে তো এক এক ভাবে তৈরি হয়েছে অল্টারনেটিভ থিয়েটার, এবং তার প্রয়োজনের জায়গা থেকেই তৈরি হয়েছে। তাদের প্রত্যেকের মনে হয়েছে এক্সিস্টিং যে থিয়েটারগুলো আছে সেগুলো পারপাস সঠিকভাবে সার্ভ করতে পারছে না, তখনই তারা খুঁজেছেন আরো একটা রাস্তা কি হতে পারে। সবসময় তারা খুঁজে গেছেন। যেমন ধরুন স্তানিস্লাভস্কির কথা আমরা সবসময় বলি, তো সবসময় বলি তার মত পথ মেনে চলি, আমিও চলি, আমিও তার বিরুদ্ধে লোক নই। কিন্তু স্তানিস্লাভস্কির যে সব থেকে প্রিয় শিষ্য ছিল মেয়ারহোল্ড, তার একদম মানে প্রিয় ছাত্র বলতে পারা যায়। একদিন এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন স্তানিস্লাভস্কিকে যে মেয়ারহোল্ডকে আপনি এত ভালোবাসেন, তিনি তো আপনার কোনো কথা শোনেন না, তিনি সব উল্টো উল্টো করেন। তখন স্তানিস্লাভস্কি হেসে বললেন, ওই জন্যই ওকে ভালোবাসি। কারণ তার কোথাও মনে হয়েছে যে স্তানিস্লাভস্কি দিয়ে ফুলফিল্ড হচ্ছে না গোটা ব্যাপারটা, নতুন ভাবে ভাবা দরকার। এবং সেই যে চ্যালেঞ্জটা তিনি করেছিলেন, পরবর্তীতে আরো ভেঙেছিলেন অন্য অনেকে, এবং শেষ দিকে এসে স্তানিস্লাভস্কিও মেনে নিয়েছিলেন যে হ্যাঁ, আমি যেভাবে বলেছিলাম ওটাই একমাত্র রাস্তা, না আরো রাস্তা হতে পারে। সেরকম থিয়েটার তার প্রয়োজনের জায়গায় দাঁড়িয়ে তার নিজের গতিপথ তৈরি করেছে। যেমন নদী বাদ দিলে সে তার একটা রাস্তা খুঁজে নেয়, থিয়েটার একটা বহতা, জীবনের বহতা জিনিস, আমাদের চিন্তা ভাবনার বহতা জিনিস, সে সবসময় রাস্তা খুঁজে নেবে। সেই যে আমাদের শিল্প বিপ্লবের কাল থেকে শুরু হয়েছিল, তারপরে নানান ধরনের সামাজিক সংকট, রাজনৈতিক সংকট পৃথিবীতে গেছে, প্রতিটা ক্ষেত্রে সে থিয়েটার থমকে দাঁড়িয়েছে, একটা পথ তৈরি করেছে, এগিয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রেও তাই হয়েছে, সবসময় তাই হয়েছে। আমার ব্যাপারটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে। আমি এত জ্ঞান ট্যান নিয়ে অল্টারনেটিভ থিয়েটার বুঝে টুঝে নাটক করতে আসিনি।
মানে তাহলে আমার কথাগুলো বুঝতে সুবিধা হবে। একদম। মানে বিশ্ব ইতিহাস নিয়ে বলতে গেলে আমি এখন 1 ঘন্টা হ্যাঁ, কিন্তু লেকচার আমি দিতে পারি না, আমি আপনার আমি সরে এসে আমি আমার জায়গায় দাঁড়িয়ে একদম কথা বলি, সেটাই জানতে সুবিধা হবে। চাইছি। আসলে আমার যেভাবেই হোক না কেন আমার বেড়ে ওঠাটা গ্রামে গ্রামে, কোনো একটা গ্রামে না, বিভিন্ন গ্রামে, এবং সংখ্যালঘুদের গ্রামে, মুসলিম গ্রামে বড় হয়েছি। আর মুসলিম ছাড়াও যারা ছিলেন তারা সমাজে যারা খুব নিম্নবর্গীয় লোক যাদেরকে বলি আমরা, সেই সব মানুষদের সঙ্গে থেকে বড় হয়েছি। তারাই আমার বন্ধু, আত্মীয়, সবকিছু বলতে পারেন। এখন আমার যে প্রিয় বন্ধু তার নাম হচ্ছে আব্দুল গফুর। আমার এই একটাই আমার বেস্ট ফ্রেন্ড একেবারে। এখন আর ছোটবেলা থেকে বন্ধুত্ব, সে হচ্ছে আব্দুল গফুর। কিন্তু আমি কন্টিনিউ করিনি তো কোথাও, 1 বছর 2 বছর ম্যাক্সিমাম 3 বছর এরকম, তারপর আবার চলে গেছি আরেক জায়গায়। ফলে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের দুঃখ, কষ্ট, নির্যাতন যে ছবি আমি দেখেছি, সেই ছবি কোথাও আমার হৃদয় একদম মানে মুচড়ে ভেঙে দিত, একেবারে নিংড়ে দিত। কি করব বুঝতে পারতাম না। সেই সময় এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়। তিনি রাজনৈতিক কর্মী, বন্দী হিসাবে আমাদের বাবা থানায় কাজ করতেন আর কি, পুলিশ অফিসার ছিলেন। আচ্ছা, বাবা পুলিশে ছিলেন? হ্যাঁ, তো আমাদের থানায় উনি বন্দী হিসাবে এসেছিলেন। আচ্ছা। কিন্তু ওনাকে সেলে রাখা হতো না, একটা ঘরে রাখা হতো, আর তার খাবারটা আমাদের বাড়ির থেকে যেত। আমি খাবার নিয়ে আসতাম ইত্যাদি করতাম। তা আমি একটু অবাক হলাম যে একটা জেলে থাকা লোক, সেটা ধুতি পাঞ্জাবি পরে বসে থাকে, বাড়ি থেকে আমি খাবার দিয়ে আসি, মদনের দোকানে খাবার খায় না, আবার তাকে বাবা দেখে খুব নমস্কার করে, খুব ভদ্রভাবে কথা বলে, বাবা মারে, এর সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? তা আমার খুব বন্ধু হয়ে গেলেন ভদ্রলোক, কারণ আমার তার কোনো বন্ধু নেই, বন্ধু হয়ে গেলেন। তাই বললাম যে কাকু তুমি চোর? তো বলছে না, ডাকাত না। তারপরে তিনি তার 7 দিন রিমান্ডে ছিলেন, এখন বুঝতে পারি সে গল্প। আমাকে অনেক গল্প শুনিয়েছিলেন, অনেক গল্প। তাতে মূল যে গল্পটা আমাকে একদম নাড়িয়ে দিয়েছিল সেটা হলো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। সেই সূত্রে ক্ষুদিরাম ইত্যাদির জানা, লোকনাথ বলকে জানা, অম্বিকা চক্রবর্তীকে জানা, মাস্টারদাকে জানা, প্রীতিলতা ওয়াদ্দেদারকে জানা, এই সমস্তগুলো একসঙ্গে হলো। তারপরে উনি ফিডেল কাস্ট্রোর কথা বলেছিলেন, চে গুয়েভারার কথা বলেছিলেন, মাও সেতুংয়ের চীনের কথা বলেছিলেন, রাশিয়ার বিপ্লবের কথা বলেছিলেন। তা আমি তখন নেহাতি কিশোর, অত কিছু মাথায় নেই, কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কি যেন একটা ভেতরে আমার আগুন টাগুন জ্বেলে দিয়ে গেল আর কি। তখন তো আমি ভাবতাম যে মানুষকে যেভাবে হোক একটা সহায়তা দিতে হবে, মুক্তি দিতে হবে, এদের জন্য লড়াই করা দরকার। ক্ষুদিরাম তো তাই করেছেন, এর নেতারা তাই করেছেন। তাহলে আমি যদি সত্যিকার একটা মানুষ হই, তাহলে আমি এদের দুঃখ কষ্টের জন্য লড়বো জীবনে। কি করে লড়বো জানি না। এর পরবর্তী অধ্যায়ে এসে আমি একটু ধাপ পেরিয়ে যাই, কলেজ জীবনে চলে আসলাম। বাবাও বদলি হতে হতে আমরা একটু শহরের দিকে আসতে আরম্ভ করলাম। আমরা তখন চলে আসলাম রানাঘাটে, তারপর নৈহাটিতে। আমি নৈহাটি কলেজে পড়তে আরম্ভ করলাম, এবং সেখানে তখন তুমুল রাজনৈতিক চলছে আর কি, অবস্থা চলছে। এবং যত আমাদের বাংলার সব বড় বড় নেতারা, তাদের যাতায়াত বা কেউ ওখানে থাকতেন, পড়ছেন ইত্যাদি। আমিও খুব অচিরেই, আমাকে একটু ফোনটা প্রথম কি না ইয়ে আসছে খালি, কদিন বললাম কি বললাম, নৈহাটিতে এসছেন। হ্যাঁ, তো ওই একটা ডামাডোল রাজনীতিতে পড়ে গেছি। এবং তখন আমি যথারীতি রাজনীতি জড়িয়ে পড়লাম। তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তখন আর কিছু জানি না, আমি খালি রাজনীতি বুঝি যে মানুষকে মুক্তি ঘটাতে হবে। তারপরে স্প্লিট হলো পার্টি, সিপিআই সিপিএম, আমি সিপিএম এর সঙ্গে চলে গেলাম। আবার স্প্লিট হলো, সিপিএম সিপিআই এমএল হয়ে গেল, আমি এমএলএ চলে গেলাম। তারপর যা যা হয় আর কি, বাড়ি ফাড়ি ছাড়ো, দৌড়ো, ছোট সব হলো, সেসব পর্ব গেল। তারপর একটা পুজো এসে আমি একদম মানে এদের সঙ্গে ইয়ে হয়ে গেল যে না, এই পলিটিক্যাল লিডারশিপের সঙ্গে কাজ করা যায় না, এদের সব মিলছে না আমার সঙ্গে, সব গোলমাল হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে মেলাতে পারছি না। কি করব এখন? এই সময় যখন ভাবছি, তখন আমার মনে হলো নাটকই করি না কেন। আমি তো কখনো করিনি নাটক করি, তাহলে আমার দুটো সুবিধা আছে। একটা হচ্ছে যে আমি সত্যি কথা বলতে পারবো, আমার যা মনে চায় আমি বলতে পারবো আমার নাটক দিয়ে। আমি কাউকে ভয় পাবো না। এখানে বলি, আপনি বিশ্বাস করেন নাটকে সবসময় সত্যি কথাই বলা হয়? বলা হয় কি বলা যায়, বলা যায়। তো তাহলে সত্যি কথাটা বলবো নাটক দিয়ে, আমি সেই জন্য নাটক করবো, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, নাটককেই দেখলাম একমাত্র সেকুলার প্ল্যাটফর্ম বলে। একদম এইখানটা আর যে পৃথিবীর যেখানে যত প্ল্যাটফর্ম আছে, সে কোথাও একটা নন সেকুলার ব্যাপার আছে, কিন্তু এইটা সেকুলার, 100% সেকুলার। তো আই জয়েন্ড উইথ এ থিয়েটার গ্রুপ, জাস্ট ভাবলাম থিয়েটারটা করি।
কিন্তু থিয়েটার করতে ঢুকেই বুঝলাম যে আমি থিয়েটার করতে জানি না, থিয়েটার করতে জানতে হবে, শিখতে হবে। প্রথমে কি থিয়েটার ওয়ার্কশপ? তারপরে থিয়েটার ওয়ার্কশপ, এই যখন একটা ছোট গ্রুপ করলাম নৈহাটিতে, সেটা করলাম, প্রাইজ টাইজ পেলাম অনেক। ওই কি নৈহাটি তখন বিখ্যাত গ্রুপ ছিল রবীন্দ্রবাবুদের, তাদের হাড়ি টাড়ি দিলাম, দিয়ে অনেক বেস্ট প্রাইজ টাইজ পেলাম, বেস্ট ডিরেক্টর, বেস্ট প্রমুখ হলো। তারপর মনে হলো এইটা তো আমি করতে চাইছি না, আমার তো টার্গেট ওই সেইটা, তাহলে থিয়েটারটা বুঝতে হবে, না বুঝলে পারবো না। এইবার আমি বিভাসদা মানে দেখছি, তখন কলকাতার নাটক দেখছি আমি নানান ধরনের, দেখতে দেখতে আমি তখন দেখলাম রাজরক্ত, দেখলাম রাজরক্ত, চাক ভাঙার মতো দেখেছি, সবই দেখেছি, রাজরক্ত আমাকে টানলো। সবার নাটক দেখি, উৎপলদার নাটক দেখি, অজিতেশ দেখি, সবই দেখি, কিন্তু কোথাও রাজরক্ত আমাকে দারুণ টানলো। মানে শুধু এটা থিয়েটার না, থিয়েটারের ভেতরে কিভাবে থিয়েটারটা তৈরি করলো, এরকম একটা থিয়েটার হয়, এরকম একটা ভাষা হয়, একটা অ্যাবস্ট্রাক্ট ধরনের কথা দিয়ে আমার খুব টেনে গেল একেবারে। আমি সোজা বিভাসদার কাছে, করব, চলে এসো করো। এই বিভাসদার হাত ধরে শুরু করলাম জীবন। শিখলাম অনেক, আমি নিজের জীবন দিয়ে অনেক শিখলাম, বিভাসদার সঙ্গে কথা বলে শিখলাম, মাঝে মাঝে প্রশ্ন করতাম নানান ধরনের উল্টো পাল্টা, তার থেকে শিখলাম। এমনি করে করে এগোতে থাকলাম। এগোতে এগোতে একটা মনে হলো আমি যে থিয়েটার করছি থিয়েটার সেই থিয়েটার না, এই থিয়েটার কোনোদিন গ্রামে যাবে না, ওই মানুষের কথা বলবে হয়তো, কিন্তু এখানে বসেই বলবে। আর এই যারা শুনবে, যারা শুনবে তারা এইগুলোই ঘটায়, তারাই শুনবে একদম। তো ফলে এখানে করে আমার লাভ কি? তো তখন ভাবছি যে আমি হয়তো আবার ফিরে যাব রাজনীতিতে, বা আর কিছু করব নাকি, কি ভাবতে পারি, সব নানান কিছু ভাবছি আমি। এরকম একটা জাংচার এসে আমি বাদল বাবুকে মিট করি। আচ্ছা, বাদল একদিন এসে বললেন যে আমি একটা থিয়েটার করব একাডেমির উপরে, যারা দেখতে চান দেখতে আসতে পারেন, পয়সা করির ব্যাপার নেই, তবে মাত্র 50 জন বসতে পারবে, এরকম একটা অবস্থা। চলে গেলাম একাডেমি 3 তলায়, আমরা ছোট্ট এরকম ঘরের মধ্যে চারিদিকে বেঞ্চ পেতে 50 জন বসে পড়লাম, নাটক দেখলাম। প্রথম নাটক ছিল স্পার্টাকাস, স্পার্টাকুস বলতেন ওরা, প্রথম দিন, দ্বিতীয় দিন এবং ইন্দ্রজিৎ। ভালো লাগলো না আমার, কিন্তু স্পার্টাকুস এত ভালো লাগলো যে আমি ইমিডিয়েট ডিসিশন নিলাম যে বাদলের সঙ্গে কথা বলবো একটু। বিভাসদাকে বললাম, বিভাস বলল হ্যাঁ নিশ্চয়ই, তোমার তো আমি জানি তোমার মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, যাও তুমি করো। চলে গেলাম বাদলদার কাছে, বাদলের সঙ্গে আমি বললাম, উনি রাজি হয়ে গেলেন। আমি 3 মাস ওনার সাথে কাজ করলাম। থিওজফিক্যাল সোসাইটি তখন নাটক হচ্ছে প্রত্যেক শুক্রবারে, এছাড়াও ক্লাস হচ্ছে সিএডিসির ঘরে, বউবাজারে, সেখানেও যাচ্ছি, ওয়ার্কশপ করছি, কাজ করছি। 3 মাস একেবারে অনর্গল খাটলাম। তারপরে কোথাও একটা আমার মনে হলো যে এই থিয়েটারটার উদ্দেশ্য ভালো, যেটা করতে চাইছে সেটা ভালো, অল্টারনেটিভ থিয়েটার, মানুষের কথা বলছে, মানুষের কাছেই যেতে চাইছে, সবটা ঠিক আছে, কিন্তু এর ভাষাটা কোথাও নাগরিক ভাষা। হ্যাঁ, আমার যে মানে রেফারেল অডিয়েন্স, আমি যাকে মিট করতে চাই, তারা কিন্তু এখানে থাকে না, তারা এই লোকগুলো না, সেই যে গ্রামের লোকগুলো থাকে। আর ওইখানকার কিছু মাইগ্রেটেড লোক, তারা এই ফ্যাক্টরিতে, ফুটপাথে, এইসব জায়গায় থাকে। আমি তো ওদের জন্য করবো, আমি তাদের জন্য করবো না। তাহলে আমার ভাষা ভিন্ন হবে, অন্যভাবে করতে হবে। এবং পরবর্তীতে আমি ঠিক করলাম যে এই কথা যদি বলতে চাই, এইভাবে কাজ করতে চাই, আমাকে তো সুযোগ দেবে না যে তুমি এইভাবে কাজ করো, তোমাকে দলে ছেড়ে দিলাম, তা তো দেবে না। তাহলে আই নিড মাই ওন গ্রুপ, যেখানে আমি কথা বলতে পারবো, আমার বুদ্ধি মতো চালাতে পারবো। তখন আমরা খড়দায় বাড়ি করেছে বাবা, মানে কি কয়েক বছর হলো ওখানেই থাকছি খড়দাতে। তখন ভাবলাম যে আমি কলকাতা যাব না, আমি খড়দাতেই যা করার করবো, এটি আমার জায়গা হোক। আমি খড়দায় কিছু ছেলেপুলে জোগাড় করলাম, একেবারে যারা জীবনে থিয়েটার করেনি এমন ছেলেপুলে, তাদের নিয়ে আমরা শুরু করলাম কাজ। 7-8 মাস পরে একটা ছোট্ট একটা নেবুলাস ফর্মে একটা দাঁড়ালো, সেটা আমরা থিওজফিক্যাল সোসাইটিতে শো করলাম, শুক্র শনি রবি 3 দিন পর পর। সেই শো করতে আমার অনেক বন্ধু বান্ধব এসেছিল, যেহেতু আমি থিয়েটার ওয়ার্কশপে ছিলাম, অনেকে চেনাশোনা ছিল, বন্ধু বান্ধব ছিল, তারা সবাই এসেছিলেন দেখতে। 3 দিনই একদম প্রচুর লোক, এবং সবাই খুব পিঠ চাপড়ে গেলেন যে দারুণ কাজ হয়েছে, অমুক তমুক এসে বললেন। তা শেষ দিন ছিল রবিবার, সেদিন আমি বললাম যে আজকে শেষে 2-1 কথা আছে, যে আমরা সামনের 5 বছর আর কলকাতায় আসবো না, কারণ কলকাতাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা জানি না। কলকাতার বিশাল বড় আমি যদি এর মধ্যে ঢুকে যাই, আমি শেষ হয়ে যাব। ফলে আমরা আমাদের প্রোটেক্ট করতে চাই, তাই আমরা খড়দাতেই থাকবো। যদি এরপরে আমাদের নাটক দেখতে হয়, আমরা প্রতি শনিবার খড়দা একটা প্রাইমারি স্কুল আছে, সেইখানে নাটক করব, 30 জন বসতে পারবে মাত্র। ওই 30 জন কি দেখাবো, আপনাদের আগের থেকে নাম লেখাতে হবে, তাহলে আপনাদের দেখাতে পারবো। প্রত্যেক শনিবার ওখানে হবে,
আগামী 5 বছর আমরা আর কলকাতায় আসছি না। এবারে আমরা ফিরে গেলাম এবং খড়দায় যে যথারীতি শুরু করলাম। আস্তে আস্তে লোক বাড়তে আরম্ভ করলো, প্রচুর লোক, আমাদের চারপাশের লোক আসলেন। তখন মানে এখন এমন লোক পাবে না তুমি, মানে বয়স্ক একটু লোক যারা বলবে না যে আমি প্রবীরের নাটক দেখিনি খড়দায়, যে সবাই দেখেছে, লিলিচিরের নাটক তো সবাই দেখেছে, একটা ক্রেজ হয়ে গেল। লিভিং দেখিসনি, যা তুই কি দেখলি তাহলে, এরকম একটা ক্রেজ। যত আমাদের বড় বড় নাটকের বড় বড় লোকজন, ক্রিটিক, কবি, সাহিত্যিক, ছবি আঁকিয়ে, গল্প লিখিয়ে সবাই আসলেন, দেখলেন, এবং সবার চারিদিকে তখন একটা আমাদের নাম নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। এর মধ্যে মাঝে মাঝে বম্বে থেকে লোক আসছেন, দিল্লি থেকে আসছেন, বাইরের রাজ্য থেকে, বাইরের দেশ থেকে নাটকের লোক এসে তারাও দেখছেন। এমন এমন সময় গ্রোটভস্কি একদিন আসলেন, আমাদের সঙ্গে কথা বললেন, কাজ করলেন, আমরা রাজি হলাম কাজ করতে, গ্রটের সাথে কাজ করলাম। তারপর আমরা একটু বিদেশ চলে গেলাম, আরো অনেক ধ্যান ধারণা বাড়তে আরম্ভ করলো। এবং আমরা যে পদ্ধতিতে কাজ করছিলাম প্রাথমিকভাবে, সেটা টুয়ার্ডস এ পুয়ার থিয়েটার, ওইটাই আমার একটা মানে বলতে পারে যে আমার বেদ পুরাণ গীতা ছিল ওইটাই। এবং পলিটিক্যাল এজেন্ডাও হ্যাঁ, যদি বলেন। হ্যাঁ, পলিটিক্যাল এজেন্ডাও। কারণ আমরা তো চাই মানুষের জন্য থিয়েটার করব, সহজ সরল সাধারণভাবে করব, কিন্তু শিল্পের জায়গায় দাঁড়িয়ে আমরা কম্প্রোমাইজ করব না, এটাই আমাদের কথা একদম। ছিল। তো সেই এটি আমার পলিটিক্যাল শিক্ষা, রাজনৈতিক শিক্ষা এটা আমার। সো আমার টোটাল থিয়েটার যাত্রাটা কিন্তু খুব পলিটিক্যাল, ভীষণ। আমি সেটাই, হ্যাঁ, পলিটিক্স ওয়াজ ডিরেক্টিং মি হোয়ার টু গো অ্যান্ড হোয়াই টু গো, এক্স্যাক্টলি। সবকে সে ডিরেক্ট করছে, আমি ডিসিশন নিচ্ছি না। তো তারপর থেকে তো আমরা ওখানে গেলাম, দেখার পরে আমি বললাম যে তোমার কাজ খুব ভালো বাবু, তোমার এই বইকে আমরা পেন নাম করি, বুকের মধ্যে রেখে দিই, তুমি এখন যেসব কথা বলছো ওটা আমার দরকার নেই, আমার থিয়েটার দরকার। সো আমাকে একটু থিয়েটার শেখাও, তোমার থিয়েটার জীবনের কথা বলো। তুমি বললেন আমি তো আর এই থিয়েটারটা করি না এখন, কিন্তু তুমি যদি বলো যে তুমি ওইগুলোই শিখতে চাও, ভালো করে আরো জানতে চাও, আমি তোমাকে সেই সব লোকের কাছে পাঠিয়ে দিচ্ছি। তুমি আমাকে বড় বড় কয়েক জায়গায় পাঠিয়ে দিলেন, গার্জেনিসা। পরবর্তীতে আমার সঙ্গে ইউজেরিও বারবার দেখা হলো, এবং বারবার একটা বড় মানে অদল বদল করে দিয়েছেন পৃথিবীতে থিয়েটার নিয়ে। আমি তার সঙ্গে একটা বড় কাজ করলাম, 1 মাস ধরে কাজ করলাম টানা। এবং তার সঙ্গে কাজের সুবাদে আমি আরো অনেক ডান্স ফর্মের সাথে ইন্টারাক্ট করতে পারলাম, সারা এশিয়ার ডান্স, ভালো ডান্স, তাদের সঙ্গে কাজ করলাম। করে আমার আস্তে আস্তে কত থিতু হতে আরম্ভ করলো ভেতরটা, যে আমি কি করতে চাইছি, কি ভাবতে চাইছি, এরকম একটা জায়গা। এরকম একটা জায়গায় এসে আমার সঙ্গে পিটার ব্রুকের আলাপ হলো। আমরা শুনেছি পিটার। আমি ব্রুক সাহেবকে বললাম, উনি বললেন যে তুমি কি আমার মহাভারতের কাজটা একটু সহযোগিতা করবে ইন্ডিয়ান পার্টটাতে। তা আমি সাগ্রহে রাজি হলাম। তিনি যখন ইন্ডিয়াতে আসলেন, আমি ওকে সহযোগিতা করলাম, নানান জায়গায় নিয়ে যে আমি যে লাঠি নিয়ে অনেকগুলো কাজ করতাম, সেসব কাজগুলো শেখালাম, বললাম। আমার সঙ্গে যে ছুঁয়ের ইন্টারাকশন, আমি ছৌ থেকে কি পেয়েছি, কেন ছুঁয়ে কাজ ব্যবহার করে ওনাকে বললাম, উনি খুব কনভিন্স হলেন গোটা ব্যাপারটাতে। তারপর উনি একদিন বললেন যে এরকম তোমাদের নাটকটা আমি দেখবো, আমি ওই পার্ক হোটেলে আছি, তুমি একটা দিন এসো 3টের সময় নাটকটা আমাদের করে দেখাও পার্ক হোটেলে, ওদের স্পেসে, আর কত টাকা লাগবে বলো। তা আমি সাহেবকে বললাম যে সাহেব, আমি তো প্রথম কথা টাকা নিয়ে অভিনয় করি না, এটা তো বাজারের কোনো কমোডিটি না, আমি যে সাজিয়ে বসেছি আপনি টাকা দিয়ে কিনে নেবেন, সেটা হবে না। আমরা করব, আপনার দেখে ভালো লাগলে আপনি আমাকে অনুদান দিতে পারেন কিছু, সেটা ভাববো যে নেবো কি নেবো না। আর দ্বিতীয়ত আমরা কলকাতা যাই না, ফলে আপনি যে থিয়েটারটা দেখতে হবে আপনাকে সাহেব কষ্ট করে খড়দায় আসতে হবে, এবং তাও একটা শনিবারে আসতে হবে, তাও আগের থেকে নাম লেখাতে হবে, এগুলো নিতে পারবো না, আমি 30 জন ঢোকাতে পারি। তুলেন 30টা সিট বুক, অমুক দিন একটা শনিবার বলে দিলেন, এই দিন তুমি একদম বুক করে রাখো। তিনি এয়ারপোর্টে নেমে টানা একদম সমস্ত টিম নিয়ে আসলেন, নাটক দেখলেন, ওর অনারে আমরা আরো একটা নাটক করলাম। এই হলো মানে একটা পর্বের ইতিহাস গেল গোটা ব্যাপারটা। আমি সেইভাবেই থিয়েটারটা শুরু করি। এরপরে কাজ করতে করতে আমার মনে হলো যে আমার নিজের মধ্যে অনেকগুলো বাধা তৈরি হচ্ছে, অনেক জিনিসে আটকে যাচ্ছি আমি, সেগুলো কি কোথায়। তখন আমার মনে হলো যে আমি বাদল বাবুকে বড্ড বেশি ফলো করছি, আর গ্রোটভস্কিকে ফলো করছি কোথাও, ওই দুটো মিশে যাচ্ছে। আর আমি নাটক তো লিখতে পারতাম না, এখনো পারি না ভালো। তো তখন ওই নাটক লিখতে পারি না বলে নাটক বানাতে তো পারি, এটা চ্যালেঞ্জ ছিল মনের মধ্যে। সবার সহযোগিতা নিয়ে একটা করে নাটক বানাতাম। তুই কি এরকম একটা সিচুয়েশন, তুমি কি বলতে চাও বলো, তুমি কি বলতে চাও বলো, গ্রুপ করে দিতাম, ইম্প্রোভাইজ করে এসো, তার থেকে বুঝতাম কোনটা ভালো লাগছে না লাগছে। এইভাবে করে করে একটা নাটক ডেভেলপ করতাম।
আর আমি গল্পে কখনোই বিশ্বাস করতাম না, গল্পের নাটক করব না। ওই তাতে একটা ওই কোথাও দর্শকের উপরে চাপিয়ে দেওয়া হয় যে এই অনুযায়ী তুমি ভাবো বা চলো। ফলে আমি গল্প ছাড়া কাজ করতে চাই। আমার খুব অ্যাবস্ট্রাক্ট কবিতা খুব ভালো লাগতো। যে কবিতার মধ্যে গল্প আছে ভালো লাগতো না, যেগুলো অ্যাবস্ট্রাক্ট কবিতা আমার সেইগুলো ভালো লাগে। আমি সেই সব কবিতাকে কি করে রূপ দেওয়া যায় তার চিন্তা করতে আরম্ভ করলাম, এবং আর নিত্য নতুন এক্সপেরিমেন্টে বিশ্বাস করতে আরম্ভ করলাম। সেটার সাহসটা আমায় জোগালো যে আমি যদি এই রাস্তাগুলো ছেড়ে দিই তাহলে আমার হাতে রইল কি। আমার তখন মনে পড়লো আমার সেই কৈশোর বেলার যে গ্রামে গ্রামে ঘোরা আর যে সমস্ত লোক সংস্কৃতি দেখে এসছি, ওইগুলো মাথায় ঘুরতে আরম্ভ করলো। ওগুলোকে আমি আবার জোগাড় করলাম, ঘুরে ঘুরে আবার তাদের সঙ্গে কাজ করলাম, এবং তার সমস্ত উপাদানগুলোকে নিয়ে আমি নতুনভাবে নাটকে নতুন একটা রূপ দিতে থাকলাম। আর যখনই বিশ্বাস করলাম যে ওই পুরনো রিচুয়াল থেকে আমাদের থিয়েটার, রিচুয়ালটাই আমাদের মূল গোড়া, হ্যাঁ, কারণ ওই যত লোক সংস্কৃতির সঙ্গে কাজ করছে সব তো রিচুয়াল থেকে এসছে। তা রিচুয়ালটাই আমাদের সমস্তটা ফিজিক্যালিটি, প্রচন্ড ফিজিক্যালিটি। আর গ্রটের কাছে একটা বড় কথা শিখেছিলাম, যেটা পরে চৈতন্যদেবও আমায় শিখিয়েছেন, সেটা হচ্ছে বর্জন করো, বাহুল্য বর্জন করো। তো আমাদের থিয়েটারে বর্জন করতে 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 দেখি হাতে খালি শরীরটাই আছে, আর কিছু নেই। ফলে শরীরটার অপটিমাম ইউজ কি হতে পারে, কতভাবে শরীরটাকে নিয়ে আমি কাজ করতে পারি। শরীরটা আবার বিক্রির সামগ্রী না, শরীরটা হচ্ছে আমার অভিপ্রকাশের সামগ্রী। আমি এটা দিয়ে কথা বলতে চাই, নির্মাণে আমার সব কথাগুলোই বলবে, আমার এখান থেকে কথা বলতে চাই। সেইভাবে শরীরটাকে আমরা খুব হোলিস্টিক অ্যাটিটিউড থেকে ধরে একদম কাজ করতে আরম্ভ করি। এই করতে করতে আমার থিয়েটারটা নতুন একটা ফর্ম নেয়, নতুন একটা ধরন নেয়। আর এইটাতে আমি যেটা বিশ্বাস করি যে কোন বডির সঙ্গে আর একটা বডি মেলে না, ফলে প্রত্যেককে বডিটাকে তার মতো করে এক্সপ্লোর করতে হয়। বেসিক এক্সারসাইজ শিখিয়ে দিই, তারপর সে এক্সপ্লোর করতে 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 কোনো একটা জায়গায় রিচ করে। আপাতভাবে দেখে মনে হতে পারে সবাই বোধ একই রকম করছে, কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে প্রত্যেকে ডিফারেন্ট কাজ করছে। প্রায় রবীন্দ্রসঙ্গীতের মতো, অনেকে বোকা লোক আছে না, রবীন্দ্র সবই একই রকম লাগে, কি খেয়াল গানে সবই একই রকম লাগে। প্রত্যেকটি যে আলাদা, ওটার জন্য কাম দরকার, বোধ দরকার, চর্চা দরকার। তো সেইটা এখন থিয়েটারের কিছু লোকের সেটা তৈরি হচ্ছে আস্তে আস্তে করে, তারা বুঝতে পারে। আর এই সাথে আমরা চেষ্টা করতাম আরো মানে কি মানে সহজ সরল আর কি কি অ্যাপ্রোচ হতে পারে, কত রকম। এই করতে যে নানান ধরনের চ্যালেঞ্জ দিতে আরম্ভ করলাম। হয়তো কোনো এক বন্ধু বলল, এই আমরা এখানে একটা প্রবলেম ফেস করছি, তুই দেখবে কি করতে পারো। চলে গেলাম, দেখবো চেষ্টা করে, এবং সেখানে যে চেষ্টা করে ফেল করলাম, আবার তৈরি করলাম, আবার ফেল করলাম, তারপরে যে দারুণ কাজ করে দিলাম। এমনি করে করে এক একটা সমস্যা নিয়ে কাজ করতে যে এক একটা ফর্ম বেতারা বললো। আমরা তখন শিখলাম, সেগুলো নিয়ে তৈরি করলাম থিয়েটার অফ ফিলিংস, তারপরে জার্নি থিয়েটার, ডায়ালগ থিয়েটার, এসব নানান নামটাম দিয়ে, একটা নাম তো দিতে হবে, নামটাম দিয়ে সেইগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতে আরম্ভ করলাম। আর আমাদের থিয়েটারটা তখন মূলত যেটা হয়ে গেছে, তখন এই করতে করতে আমরা দুভাবে থিয়েটার করতে ভালোবাসছি তখন। একটা হচ্ছে এই ঘরের মধ্যে ছোট করে অল্প দর্শক নিয়ে করব, আর একটা হচ্ছে যদি ওপেনে যাই তাহলে সেই জায়গাটার মতো করে ধরে সেখানে কাজ করি আমরা। মানে আগে জায়গাটা দেখে, মানে জায়গাটা দেখে নি কোথায় করবো কাজটা, কত লোক হবে, কি সাউন্ড হবে চারদিকে, কি পরিস্থিতি, সেইটাকে ইনকর্পোরেট করে কাজ করতে হবে। পথনাটক মানে এই না যেখান থেকে দাঁড়িয়ে গেলাম, কিন্তু মাইক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ বলে গেলাম। আমি বিশ্বাস করি না এটা, আমি এই পথনাটকেই বিশ্বাস করি না, কিন্তু পথে নাটক করায় বিশ্বাস করি। এবং এইভাবে সেই সব এক্সপেরিমেন্ট চলতে থাকলো। সব নাটক আর বহুবার কোনো নাটক আমার করতে ইচ্ছে করে না। আমার করতে যে আমার যেটা মনে হলো যে আমি এত এই থার্ড থিয়েটার, অমুক থিয়েটার, স্যার সব নানান জিনিস শুনছি, নানান কিছু করছি, আসলে একটাও আমার দেশের না। আমি যে থিয়েটারটা করছি প্রসেনজিয়াম থিয়েটার, এটাও আমার দেশের না। তাহলে আমার দেশীয় জিনিসগুলো কোথায় গেল? দেশীয় জিনিসটা তো আমি কাজ করতে পারবো না। আমি রিজিওনালিটি বিশ্বাস করি, থিয়েটার খুব রিজিওনাল, খুব রিজিয়ন স্পেসিফিক, খুব খাদ্যাভ্যাস স্পেসিফিক, কালচার স্পেসিফিক, এনভায়রনমেন্ট স্পেসিফিক। আমি যদি এগুলো বিশ্বাস করি তাহলে আমার নিজেরটা কি, আমি জানি না নিজেরটা কি, নিজেরটা কি জানতে হবে। এই সার্চগুলো তখন আমাকে আস্তে আস্তে
জানতে পারলাম যে এইগুলো হচ্ছে আমার নিজের সার্চ, নিজের জায়গা, নিজের এলাকা। সেইগুলো গোড়া কি হতে পারে, তার থেকে আমি কি রস নিতে পারি এখনকার থিয়েটারের জন্য, কি কি মাল মশলা হতে পারে, তা দিয়ে নতুন ভাবে কি এক্সপ্রেশন তৈরি করতে পারি, আমি এটার মধ্যে ঢুকে গেলাম, মানে লোকাঙ্গিকে ঢুকে গেলাম। এবং এই করতে করতে আমি চৈতন্য অব্দি চলে গেলাম। তখন দেখলাম যে চৈতন্যই আসলে এই কথাগুলো বলেছে। তখন আমি বললাম যে সহজ সরল যে ব্যাপারটা, এটাই তো মূল। রবীন্দ্রনাথ তাই বলেছেন, সহজ কথা যায় না বলো সহজে। উনি শেখালেন যে, আমার মনে হলো ওনার শিক্ষাটা নিয়ে, যে এই সহজিয়াটাই আমাদের থিয়েটার, এটাই আমাদের অরিজিন। কারণ আমাদের অরিজিনটা কিন্তু আধুনিক থিয়েটার অরিজিনটা, সেটা নিমাইদা উনি শুরু করেছেন। উনি একাধারে নাট্যকার ছিলেন, উনি সংগঠক ছিলেন, উনি ডিরেক্টর ছিলেন, উনি অভিনেতা ছিলেন, এবং মহিলাদের ভূমিকা ভালো অভিনয় করতেন। তো এই যে সেখানে কোনো বাইরের দেশ নেই, বাইরের শিক্ষা নেই, কিচ্ছু নেই, তাহলে এইটা আমার মূল ভিত্তি। সেইটা মূল ভিত্তি ভাবলাম যখন, তখন আমি দেখলাম যে তাহলে আমি আমার ইতিহাস তো অনেক পুরনো। আমার বাংলা থিয়েটারের ইতিহাস প্রায় 2500 বছরের পুরনো খুঁজে পেতে যা পাচ্ছি। এমনকি আমাদের ওই যে নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্র, তাতেও উল্লেখ আছে যে বাংলা নাটক হচ্ছে এইসব অঞ্চলে, অঢ্র মাগধী নাটক হচ্ছে, ফাহিয়েনের বইতে লেখা, ইতিহাসে লেখা আছে আমাদের এখানে নাটক হচ্ছে, চর্যাপদে দেখতে পাচ্ছি এখানে নাটক হচ্ছে। বলে তো নাটকের ইতিহাস অনেক পুরনো, তো আমি 250 বছর নিয়ে ঘাটছি কেন? এবারটা তোর 250 বছর তোরা রাখ, আমার 2500 বছর আছে, আমি অনেক গর্বিত সেজন্য। তাহলে আমি আমার বাংলা নাটকের যে গোড়া, আমি সেটাই শিখবো, আমি তোমাদের নাটক শিখবো না, কারণ ওটা আমার সংস্কৃতিতে যায় আসে না। কেমন? আমি সেটা করব না, আমি আমার নাটক করব, আমার ভাষায়, আমার চিন্তায়, আমার দর্শনে যে নাটক, আমি সেটা করতে চাই। তখন চৈতন্য ভরসা করলাম, সহজে থিয়েটার শুরু হলো, এবং কত সহজ সরলে আমরা কাজ করতে পারি, সহজ সরল ভাবে, সেইটাই ধরে আমাদের কাজ চলতে থাকলো। এবং এখনো পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু ওইটাই রয়েছে, যে আমরা দেখছি যে ওই প্রসিনাম নাটক যদি যাই, আমি প্রথম কথা, ওটা তো আটকানো জায়গা আছে, একটা আটকে দিলাম, দর্শককে মুক্তমুগ্ধ হলো, এবং ওটা একটা দেখতে গেলে একটা পয়সা কড়ি লাগবে, পয়সা কড়ি দিতে হবে, এবং সেখানে যে কথাগুলো বলা হয়, সেটা জীবনের কথা আর বলা হয় না। একটা সময় তো বলা হচ্ছিল, 70-এর দশকে একটা জীবনের কথা বলা হচ্ছিল, এখন সেসব কথা বলা হয় না। এখন জীবনকে এড়িয়ে নানান কথা বলার চেষ্টা করা হয়, এবং সেটাই দেখা হয় যাতে এটা পয়সা রিটার্ন দেয় আমাকে। পয়সা রিটার্ন দেওয়ার জন্য যা কিছু মশলা দেওয়া দরকার, যা কিছু করা দরকার, সবকটা কম্প্রোমাইজে আমরা করছি। 100% কম্প্রোমাইজ করে একটা নাটক করছি, যে নাটকটা আমার মনের নাটক না, আমি ওটা বলতে চাই না, ওভাবে করতে চাই না, কিন্তু আমি সস্তায় কিছু নাম করতে চাই, পয়সা চাই, হাততালি কুড়াতে চাই, সেখান থেকে ওই নাটকে ঢুকে যাচ্ছি। আর আমার দেশের যে পুরনো নাট্যরীতি, সেই নাট্যরীতিতে কিন্তু ওই ডায়ালগ ফর্মটাই নেই। যেটা শেক্সপিয়ার বড় নাট্যকার ছিলেন, তিনি লিখেছেন, বা অন্যান্যরা লিখেছেন ডায়ালগ ফর্মে। বাংলা নাটক ডায়ালগ কোথায়? বর্ণনাট্যক। তখন শ্যাম এসে কদম বাগানে দাঁড়ালেন, রাধিকা তখন যমুনার পাদ দিয়ে হেঁটে আসছেন, বর্ণনাধর্মী। সেই বর্ণধর্মী নাটক দৃশ্যকল্প, যেখানে মানুষ তার দৃশ্য তৈরি করে নিজের মতো করে। এখানে কাউকে আমি অ্যালাউ করি না, আমি বেঁধে দিই, এইটা তোমার দৃশ্য, এটাই দেখতে হবে, তোমাকে এটাই বুঝে নিতে হবে। এই যে আটকে দিচ্ছে দর্শককে, এটাও তো একটা অন্যায় করা হচ্ছে। তাহলে আমরা ওইখানে যাই, বর্ণনাতেই যাব, দর্শক তার মতো তৈরি করবে। আমি একটা রূপকল্প দেব, তার হাতেও থাকবে, সে আরো রূপকল্প তৈরি করতে পারে। আর অভিনয় রীতি যেটা হবে, সে অভিনয় রীতি কখনো সিনেমার মতো বাস্তববাদী অভিনয় হবে না, ওটা সিনেমায় হয়। থিয়েটার মতো এক্সাজারেশন, লম্বা লম্বা করে কথা হবে, তাহলে আমি থিয়েটারে যাব। তারপর ভাবলাম বড়রা কি বলেছে, কে কি বলেছে একটু দেখলাম। তাতে দেখলাম শিশির ভাদুড়ী খুব আপত্তি করেছিলেন। তিনি বলেছেন যে আমাদের বাংলা থিয়েটারটা যাত্রার থেকে উদ্ভূত হলেই ভালো হতো, এভাবে থিয়েটার হয় না, খুব ভুল। পরবর্তীতে রবীন্দ্রনাথ দেখি খুব ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি বলেছেন এটা যে করছি, এটা আমাদের সেই থিয়েটার না, এতে চিত্রপট সাজাচ্ছি, চিত্রপট সাজাতে পারছি না আমরা। উনি বেরিয়ে যে এই থিয়েটার বেরিয়ে যে ফাল্গুনি করলেন, বুকে দাঁড়িয়ে। তাহলে তারা সবাই এই ছেলেটা নেগেট করলেন, বাদলবাবু নেগেট করলেন, এক জায়গাতে এসে বাদল প্রথম এসে নেগেট করলেন। পরবর্তীতে আমরা বাদলবাবুকে সম্মান দিয়েই আবার বাদলবাবুকেও নেগেট করতে আরম্ভ করলাম, কারণ আমরা তখন গবেষণা করে অনেকটা এগিয়ে গেছি।
বাদলবাবু যেটা বলছেন তৃতীয় থিয়েটারে ফার্স্ট থিয়েটার, সেকেন্ড থিয়েটার, থার্ড থিয়েটার। ফার্স্ট থিয়েটার বলছেন যে ট্র্যাডিশনাল থিয়েটার, সেকেন্ড থিয়েটার বলছেন ইউরোপিয়ান থিয়েটার। ফার্স্ট থিয়েটারে অনেকগুলো কুসংস্কারের ব্যাপার আছে যেটা আমরা নেব না। সেকেন্ড থিয়েটারে অনেক আধুনিক বিষয় আছে কিন্তু ফর্মটা ভালো না। তাহলে ফার্স্ট থিয়েটার থেকে ফর্ম নেব, সেকেন্ড থিয়েটার থেকে বিষয় নেব, নিয়ে থার্ড থিয়েটার তৈরি করব। আমার বয়সকালে এসে আমি দেখলাম যে ফার্স্ট থিয়েটারে কুসংস্কারে ভরা, আমি মানছি না। ফার্স্ট থিয়েটারে প্রচন্ড রাজনীতি সচেতন কথাবার্তা আছে। যেমন গম্ভীরাত যদি কেউ দেখে, লেটো যদি কেউ দেখে, আলকাপ যদি কেউ দেখে, প্রচন্ড রাজনীতি কথা সেখানে, কারেন্ট রাজনীতি কথা বলে সাংঘাতিক ভাবে। এমনকি ছৌ নাচের যে মহিষাসুর মর্দিনী, ওটা রাজনীতির কথা। ওরা নিজেরা বলে আমরা নিজেরা অসুর, এবং দুর্গা হচ্ছে বাইরের লোক, আমরা তার সঙ্গে যুদ্ধ করে মরি না, মরাটা এখন দেখাচ্ছে, আমরা তার সঙ্গে যুদ্ধ করতে করতে সরে যাই। এইটা হচ্ছে সব থেকে পুরনো ছৌ নাচ, আমি দেখেছি যেগুলো। অভিমন্যু হচ্ছে নিজেরা, তাদের চারদিক থেকে মেরে চেপে মেরে ওই জায়গাটা দখল করার চেষ্টা করছে। আমরা এগুলো মানি না। এর থেকে রাজনীতির কথা আর কি বলবে? তাহলে প্রথম থিয়েটার রাজনীতি আছে। আর দ্বিতীয় থিয়েটারের বিষয়, ওই বিষয়টা আমি নেবো না। আমার কি হবে আন্তিকোণে দিয়ে, আমার কি হবে টুয়েলথ ম্যান দিয়ে, আমার কি হবে ওই কি বলে টুয়েলথ নাইট দিয়ে আমার কি হবে, মিডসামার নাইটস ড্রিম দিয়ে আমার কি হবে, কোন দরকার লাগে? হোক শেক্সপিয়ার, আমার তো লাগছে না। তাহলে আমার লাগে কাজে, আমি সেই জিনিস খুঁজছি। ফলে তাহলে দুটোকে মিশিয়ে যে তৃতীয় থিয়েটার করবো, ওটা দরকার লাগছে না আমার। তাহলে আমি সহজে থিয়েটারই খুঁজবো। আমার প্রত্যেকটা মানুষের জীবনে কি দুঃখ কষ্ট আছে, কি অবস্থা ফেস করছি আমরা, টিভি খুললে পেপার খুললে আমি কি দেখতে পাচ্ছি, চারপাশে কি অবস্থা, সেটাকে আমি ফাইট আউট করবো কি করে, কমব্যাট করবো কি করে, সেটা হচ্ছে আমাদের বক্তব্য হওয়া উচিত। এবং থিয়েটার লোককে ডাকবে না, থিয়েটার উল্টে লোকের কাছে যাবে, তার সমস্যা শুনবে, তার করে সে কিভাবে সেখানে তাদের নিয়ে পারলে খুব ভালো হয়, যদি তাদের নিয়ে করতে পারে, না পারলেও তোমার লোকজনকে তাদের সঙ্গে রেখে মিলিয়ে একটা নতুন ভাবে থিয়েটার তৈরি করো। তার মানে গো ব্যাক টু কমিউনিটি। একটা ছোট রিহার্সাল হল বা ছোট স্পেস অভিনয় করাই বড় কথা না, কমিউনিটিতে ফিরে যাও, কমিউনিটির ছেলেপুলেদের নিয়ে নতুন ভাবে থিয়েটার ভাবো, কমিউনিটি তোমার থিয়েটারকে হেল্প করবে, তুমি কমিউনিটিকে হেল্প করবে, তবেই থিয়েটার বাঁচবে। এবং সেইভাবেই ইদানিং বেশ কিছু ছেলে মেয়ে ভাবতে আরম্ভ করেছে। অবস্থাটা খুব ভালো, আমি খুব আনন্দিত। আমার স্টুডেন্টসরা চারিদিকে এত সুন্দর সুন্দর কাজ করছে, আমার আনন্দে মন ভরে যাচ্ছে। মানে এই সময় যদি মৃত্যু আসে আমার কোনো দুঃখ নাই। ঠিক আছে, রেখে গেছি লোকজন, রেখে গেছি, করবে তারা। একদম না, আপনি আমাদের অভিভাবক হিসেবে অনেক দিন থাকবেন দাদা। এবার আমি বলছি, এটা আবার সেই আমাদের সাধারণ মানুষদের প্রশ্ন, যে ধরুন মূলত তো কমিউনিকেট করা, মূলত নাট্য, সেটা প্রসিনিয়ামই হোক, যে মূলত এটাই। তো আমি বলছি কোথায় একটা আমরা দেখতে পাই এই সহজিয়া থিয়েটার বলুন বা অল্টারনেটিভ থিয়েটার বলুন, প্রসিনিয়াম হাত ধরাধরি ঠিকঠাক হলো না। মানে এটা অনেকটা আপনি যে রাজনীতিটা করেছিলেন বামপন্থী দল, যেমন ভেঙে 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 ভেঙে, হ্যাঁ, মূলত হয়তো মানুষেরই জাগরণ সবই, কিন্তু তবু তো কিছু নীতির ভিত্তিতে ভেঙে গেল, এত এত দল হলো। তেমনি ধরুন নাট্য এতগুলো পথ হয়েছে, অনেক রকম পথ হয়েছে, ইন্টিমেট অনেক ওয়েতে ইন্টিমেট হয়েছে, কিন্তু আপনার কি মনে হয় খুব হাত ধরাধরি করে চলছে? কারণ একটা বলছি, যে এই যে আপনি বলছেন এবং এই যে ভেতরে ভেতরে এর যে একটা ওয়েভ তৈরি হচ্ছে, এগুলো না মানে জনসমক্ষে মানে আমি আমার প্রান্তে জনদের কথা বলছি, আপনারও তো একটা জন আছে, সেই জনে হয়তো বহুল প্রচারিত এবং আপনি খুশি, কিন্তু ধরুন একটা প্রসিনিয়াম প্রোডাকশন যেভাবে জনপ্রিয়তা পায় সেটাও কম, মানে সিনেমা বা টেলিভিশনের নিরিখে সেটাও ভীষণ কম, কিন্তু তার চেয়েও কম এই যে এত কাজ হচ্ছে অল্টারনেটিভ, এটা যদি সবাই মিলেও আমরা একটু প্রচারে আনতে পারতাম। আমি জানি না আমাদের আজকের এই অনুষ্ঠান কতজন দেখবেন, এবার একটু দেখা, একটু সবাই মিলে যদি কাজগুলোকে বলা, এই বলাটা বোধহয় কোনো কোনো জায়গায় বোধহয় কম কি বলে আপনার মনে হয়, না এটাই আপনার প্রাপ্তি এবং এটাই আপনি বাস্তবতা ধরে নিয়ে চলবেন? ব্যাপারটা হচ্ছে আমি এরকম কাজ করতে চাই না যার ওই 100টা শো হবে, আমার দরকার নেই। আমি খুব অল্প কাজ করব, কিন্তু লোকে দেখবে। আমাদের একটি নাটক আছে আন্ডারস্ট্যান্ডিং ম্যাকবেথ বলে, সেটা আমরা প্রচুর খরচ করে, প্রচুর ব্যয়সাধ্য প্রোগ্রাম আমাদের, কি বলবো, খাটাখাটনির দিক থেকে অনেক পরিশ্রম হয়েছে আমাদের।
4 বছর লেগেছে প্রোডাকশন তৈরি করতে। তার মোটে 9টা শো করেছি, 10টা শো বলেছিলাম, 10 নম্বরটা পারিনি করতে। এখন ইচ্ছা আছে করে দেবো, পারলে করে দেবো। ফলে সেটা করলাম না, আমার দুঃখ নেই, আমরা এইটুকুই করতে চেয়েছিলাম, ওই কটা শোই করবো, যাদের দেখা তারা ওর মধ্যে দেখে নেবে। ফলে খুব পপুলারিটি আমরা চাই না, যে আমাদের শো খুব পপুলার হোক, প্রচুর জায়গায় শো হচ্ছে। একটু জায়গায় খেয়াল করবেন যে আমরা বেশি শো করি না, কিন্তু না, কিন্তু ধরুন মানুষদের তো দেখাও প্রয়োজন। এবার ধরুন দেখবে আমার একাই নাটক দেখবি কেন, 10টা দল যদি কাজ করে, 10টা দল 10 দিকে কাজ করছে, দেখুন না আপনি। আজ ওটা দেখবেন, কাল হয়তো ওইটা আমার সঙ্গে দেখা হয়ে যাবে, আমারটা দেখবেন। আমি একা এমন কিছু কাজ করিনি, আপনাকে সবাইকে দেখতে হবে, সবাই মিলে কাজ করছি তো, সবাই কাজ করে। এবং এখন বলুন অল্টারনেটিভ থিয়েটারের ভবিষ্যৎটা আপনার কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ। কারণ অল্টারনেটিভ থিয়েটার ছাড়া কোনো থিয়েটার বাঁচবে না এখানে। দেখছেন তো হাবুডুবু খাচ্ছে, প্রসিনেম হাবুডুবু খাচ্ছে, তখন অবস্থা খুব খারাপ ওদের। হলে দর্শক হয় না কোনো, কেউ দেখতে যায় না। ওই এক জিনিস, ওই তো সিনেমাতে ওই অ্যাক্টিং দেখতে পাচ্ছি, আমরা ওটা ওখানে দেখবো কেন? আর লোকে নাটক তো কি দেখতে আসে, শুনতে আসে না তো। সবাই তো আর বাবুর না, মানে দেবাশিস না। দেবাশিস জানে লোকে দেখতে আসে, খালি শোনালে হবে না। দেবাশিস আমার নাটক দেখে বড় হয়েছে ছোটবেলায়। খুব ভালো, খুব ভালো। দেবাশিস ভীষণ ভালো। এই মুহূর্তে যারা খুব উজ্জ্বলতম ছেলে আমার, একটা দেবাশিস, তারপরে আমার কল্লোল, সব উজ্জ্বলতম ছেলে আমার। জিন্না খুব ভালো, খুব ভালো কাজ, খুব ভালো কাজ করছে। আরো দেখবেন সামনে আসছে তমলুকের একটা ছেলে অনুপম বলে, আসানসোলের একটা ছেলে আছে সুমিত বলে, আরেকটা ছেলে আছে সাঁইথিয়াতে সুব্রত বলে, ঝাড়খণ্ডে আছে অজয় কুমার বলে, অনেক ছেলে বলে আসছে। সঞ্চিত বলে একটা মধ্যমগ্রামে একটা মেয়ে আছে, সে খুব ভালো কাজ করছে। আসলে পথ বোধহয় একমাত্র হয় না, পথ মানেই অনেক। পথ কোনোদিন একমাত্র হয় না, পথ মানেই অনেক। এবং আপনারা যারা এই আজকে এই আড্ডাটি দেখবেন, তারা একটু অল্টারনেটিভ থিয়েটারে খোঁজ করবেন, প্রথম দেখার অভ্যেস তৈরি করুন। ভীষণ ভীষণ ভালো কাজ হচ্ছেন, দাদা তো কাজ করছেন, দাদার অনেক শিষ্যরা এখন লেগে পড়েছে। আর একটা কথা কি জানো তো, সেটা হচ্ছে যে মানে আমরাই তো চেষ্টা করে দর্শকদের জায়গাগুলো পাল্টাবো, তাই না? আমি যদি দর্শককে রোজ ওই গুড়ের চা খাইয়ে বলি এটাই একমাত্র আদর্শ চা, তাহলে লোক তো কদিন পরে ভাববে চা মানে ওই গুলে দিলে এটা চা হয়ে যায়, যাওয়ার আর দরকার কি? এটাই চা, এটা জেনে নেবে। তা আজকে সেইটা হচ্ছে, লোকে জানছে ওই সিনেমাটিক অভিনয় দেখবো, ওই হাই ভোল্টেজ মেলোড্রামা গুলো দেখবো স্টেজে, ওটাই নাটক, এই ভেবে নিচ্ছে তারা। তার কোনো নাটক নেই, ফলে নাটকের থেকে তারা সরে যাচ্ছে। কিন্তু যখনই তারা দেখছে দেবাশিসের কাজ একটা, বা আমাদের কাজ, আমরা কম করলেও করি তো, দেখছে কি ভাস্করের কাজ দেখলো, কি করলো, তখন চলতে যাচ্ছে, ওমা এভাবে থিয়েটার হয়। তো এই শখটা পেলো, তো এই শখ পাওয়া শুরু হয়েছে। এখন ঠিক এরকম স্টেজে কিছু লোক কাজ করে, আমি যেমন স্টেজে করি না, তেমনি অস্টেজেও কাজ করছে অনেকগুলো দল আছে, তারাও তাদের কাছে কিন্তু লোকে দেখতে পাচ্ছে মাঝে মধ্যে। তো যারা দেখছে তারা একটু চমৎকৃত হচ্ছে। আর স্টেজেও একটু অন্যরকম কাজ করছি, কিন্তু সেটাও যদি আমরা মনে করি যে এই ফর্মটা খাচ্ছে, তাহলে এটাই রিপিট করে যাব, তাহলে আরেকটা ভুল করা হবে। আর ও যদি কনস্ট্যান্ট স্টেজে করে, সেটাও আরেকটা ভুল করা হবে। একদম, মানে ভাঙন অনিবার্য, কনস্ট্যান্ট ভাঙতে হবে, নিজেকে কনস্ট্যান্ট ভাঙতে হবে, আবার তৈরি করতে হবে। একটা জায়গায় যেই তুমি তৈরি হয়ে গেলে, তাহলে তো এস্টাবলিশড হয়ে গেল, তাহলে সেই এস্টাবলিশমেন্টকে আবার ভাঙতে হবে, আবার নতুন করে তাকে রিক্রিয়েট করতে হবে, গোছাতে হবে, আবার ফুলফিল হবে, আবার ফেলে দিতে হবে। এটা একটা কনস্ট্যান্ট প্র্যাকটিস। আজকে আমাদের এই আড্ডা সত্যি নতুন নির্মাণের গল্প বললেন দাদা। আপনারা আমাদের চ্যানেল দেখবেন, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, আমাদেরও একটা ছোট্ট নাট্য দল আছে, সংলাপ। হ্যাঁ, সংলাপ আরো ব্যাপ্তি পাক, বৃদ্ধি হোক, অনেক অনেক। আমিও আসবো, একদম। আপনাদের পা পড়লে তো সংলাপের খুবই ভালো। নমস্কার।